নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের যে গল্পটি আমি শোনাব প্রতিলিপি অ্যাপস থেকে নেওয়া অভিশপ্ত টেডি। লেখক শিহাব হোসেন। গল্প পাঠে আমি সাধন ঘোষ। মিম রান্না করছিল। এমন সময় ওর 9 মাস বয়সী ছেলে আনভির খিলখিল শব্দ করে হেসে উঠল। ছেলের হাসির আওয়াজ পেয়ে মিম রান্নাঘরের দরজার কাছে এসে উকি দিয়ে দেখল আনভির ওর সামনে থাকা বড় টেডির দিকে তাকিয়ে হাসছে। এটা দেখে মিম মুচকি হেসে ডাক দিল, আনভির। মিমের ডাক শুনে আনভির একবার ওর দিকে তাকালো, তারপর আবার টেডির দিকে তাকিয়ে হাত নেড়ে খেলতে লাগলো। মিম মুচকি হেসে রান্নার কাজে মন দিল। এই সময় আনভির খেলায় ব্যস্ত আছে, ওকে ডিস্টার্ব করবে না, তাই রান্নাটা সেরে নেওয়া যাক। একটু পর আবার খিলখিল করে এসে উঠল। সেই সাথে হিবিজিবি কী সব বলতে লাগলো। মিম অবাক হলো, কারণ আনভিরের সাথে কেউ কথা না বললে এমন করে না। ভাবলো ওর শাশুড়ি আয়েশা বেগম হয়তো এসে নাতির সাথে কথা বলছে, কিন্তু উনি আসলে তো ওনার কথা কানে আসতো। মিম আবার উকি দিয়ে দেখল আনভির ওই টেডির সাথেই ওই রকম করছে। ইতিমধ্যে মিমের রান্না করাও শেষ। মিম রান্নাঘর থেকে আনভিরের সামনে এসে বলল, আমার বাবাটা কার সাথে কথা বলে রে? মিমের কথা শুনে আনভির ওর দিকে তাকালো, কিন্তু আবার মিমের দিক থেকে চোখ সরিয়ে টেডির দিকে তাকালো। মিম মুচকি হেসে বলল, আমার বাবাটাকে এখানে রেখে গেছি বলে কি রাগ করছে? আনভির মিমের দিকে তাকাচ্ছেই না, এক পলকে টেডির দিকেই তাকিয়ে আছে। মিম আনভিরের গালে একটা চুমু দিয়ে বলল, সলি সোনা বাবা, আমি আর এমনটা করব না, চলো তোমায় খাইয়ে ঘুমিয়ে দিই। এই বলে মিম আনভিরকে কোলে তুলে নিতেই আনভির কেঁদে উঠল। মিম অবাক হয়ে বলল, কি হয়েছে বাবা? তুমি যাবে না এখন? খেলা করবে টেডির সাথে? এটা বলে মিম আনভিরকে কোল থেকে নামিয়ে দিতেই আনভির চুপ করে রইল। তারপর আবার আগের মতো টেডির সাথে খেলতে লাগ। মিম ওর কোমরে হাত রেখে বলল, বজ্জাত টেডি, আগে তুই আমায় পাগল করেছিলি, এখন আমার ছেলেটাকে পাগল করলি। মিম আনভিরকে বসিয়ে রেখে বাকি কাজগুলো করতে লাগলো। আজ থেকে 4 বছর আগে মিমের 20তম জন্মদিনে স্বপ্ন ওকে এই টেডি উপহার দিয়েছিল। বিয়ের আগে স্বপ্নর সাথে মিমের 2 বছরের রিলেশন ছিল। পরবর্তীতে 2 পরিবারের সম্মতিতে ওদের বিয়ে হয়। মিম ছোটবেলা থেকে টেডি খুব পছন্দ করত, আর এটা জানার পর স্বপ্ন মিমকে ওর জন্মদিনে বড় দেখে একটা বাদামি রঙের টেডি উপহার দেয়। মিম টেডি পেয়ে অনেক খুশি হয়। সারা দিন ওই টেডির সাথে কত কথা না বলতো, টেডিকে বুকে জড়িয়ে ঘুমাতো। টেডির মাঝে সে স্বপ্নকে অনুভব করত। কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর মিম সেই টেডিকে ওর বাড়িতেই রেখে আসে। কিন্তু গত 2 দিন আগে মিমের ছোট ভাই রিহান বেড়াতে আসার সময় ওই টেডি নিয়ে এসেছিল। অবশ্যই মিম নিজেই আনভিরের জন্য টেডিকে আনতে বলেছিল। অবাক করার বিষয়, আনভির প্রথম টেডি দেখে ভয় পেলেও আজ সকাল থেকে সে বারবার টেডির দিকে তাকাচ্ছে। সেটা দেখে মিম আনভিরকে টেডির কাছে নিয়ে যায়। তখন আনভির টেডির দেখে ভয় তো দূরের কথা, উল্টো খুশি হয়ে গেল। তাই মিম আনভিরকে টেডি নিয়ে খেলতে দেয়। মিম ঘরের কাজ করার ফাঁকে ফাঁকে আনভিরকে একবার করে এসে দেখে যাচ্ছিল। মিম একটু পর আরেকবার আনভিরকে দেখার জন্য এসে দেখল আনভির ঘুমের চোখে ঢলছে। মিম আর এক মুহূর্ত দেরি না করে আনভিরকে কোলে করে ঘরে নিয়ে বিছানায় শুইয়ে ঘুমিয়ে দিল, আর টেডিটাকে শোকেসের উপর রেখে দিল। এরপর মিম কাজ শেষ করে গোসল করে ওর শাশুড়ি আয়েশা বেগমকে ফোন করল। 2 দিন হলো আয়েশা বেগম তার বোনের বাড়িতে গেছে। মিম ওর শাশুড়ির সাথে কথা বলে আনভিরের পাশে শুয়ে পড়ল। শুয়ে থাকতে থাকতে
মিম ঘুমিয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তে ওই টেডির চোখ জ্বলে উঠল। আর টেডির পাশে বসে আছে কুচকুচে কালো দেখতে বছর 5 বয়সী একটি ছেলে। সেই ছেলের চোখ দুটো একদম সাদা, চোখে কোনো মনি নেই, দাঁতগুলো কুচকুচে কালো। ছেলেটি মিম আর আনভিরের দিকে তাকিয়ে হেসে উঠল। হাসার কারণে ছেলেটির মুখ থেকে গল গল করে তাজা রক্ত পড়ছে। দুপুর 2টা। স্বপ্ন দুপুরের খাবার খাওয়ার জন্য কাজ থেকে বাসায় এলো। স্বপ্ন ওর রুমে এসে দেখল মিম আনভিরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে। কিছু সময় সে দুজনের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকলো। মা ছেলে দুজনকে খুব মায়াবী আর নিষ্পাপ লাগছে। ওদের দিকে থেকে চোখ ফিরিয়ে নিতে ইচ্ছা করছে না। স্বপ্ন মুচকি হেসে আনভিরের মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে একটা চুমু দিল। এরপর স্বপ্ন মিমের কপালে চুমু দিতেই মিম চমকে উঠে চোখ খুলল। স্বপ্নর দিকে তাকিয়ে একটা জোরে শ্বাস নিয়ে বলল, ও তুমি? স্বপ্ন বলল, কেন, ভয় পেয়েছিলে নাকি? মিম হেসে বলে উঠল, আমি ভয় পাবো, তাও আবার তোমাকে? স্বপ্ন বলল, এমন ভাব করছো যেন আমায় কখনো ভয় পাওই না। মিম বলল, হ্যাঁ তা তো পাই না, তুমি ভিতরে আসলে কি করে? দরজা তো ভেতর থেকে বন্ধ ছিল। স্বপ্ন বলল, কই, দরজা তো খোলাই ছিল। মিম বলল, কি বলো? আমি শোবার আগে দরজা বন্ধ করে এসেছি যাতে কেউ না ঢুকতে পারে, কিন্তু দরজা তো খোলাই ছিল। মনে হয় তুমি দরজা বন্ধ করতে চেয়েছিলে, কিন্তু সেটা ভুলে গিয়ে দরজা বন্ধ না করে এসে শুয়ে পড়েছ। মিম বলল, হতে পারে। আচ্ছা তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার খাবার বেড়ে দিচ্ছি। স্বপ্ন বলল, আচ্ছা। স্বপ্ন গোসল করতে গেল আর মিম খাবার বাড়তে লাগলো। একটু পর স্বপ্ন গোসল থেকে বের হয়ে খেতে আসলো। মিম আর স্বপ্ন দুজনই একসাথে বসে খাবার খাচ্ছে। স্বপ্ন মিমকে জিজ্ঞেস করলো, আমার বাপ খেয়েছে? না, না খেয়েই ঘুমিয়ে পড়ল। খেয়ে উঠে আরভিনের জন্য নুডলস রান্না করব। স্বপ্ন বলল, আচ্ছা আম্মু কবে আসবে শুনেছ কিছু? মিম বলল, কাল আসবে আম্মু। ও। স্বপ্ন আর কোনো কথা না বলে খেতে লাগলো। খাওয়া শেষ করে স্বপ্ন আর মিম দুজনেই আরভিনের পাশে শুয়ে পড়ল। মিম স্বপ্নকে বলল, আজ কি হয়েছে জানো? কি? মিম বলল, তুমি দেখলে না, আনভির তোমার দেওয়া ওই টেডি দেখে কেমন যেন ভয় পাচ্ছিল, কিন্তু আজ ভয় পাওয়ার বদলে সে বারবার টেডির দিকে দেখছিল, এমনকি খেলাও করেছে। বুঝলাম না ব্যাপারটা কি। স্বপ্ন বলল, ছোট বাচ্চা তো, ওদের মন কখন যে কি চায় ওরা নিজেরাও বুঝে উঠতে পারে না। মিম বলল, ঠিক বলেছ। এমন সময় আনভির ঘুম থেকে উঠে কান্না করে উঠল। মিমের দিকে তাকিয়ে কাঁদতে লাগলো। স্বপ্ন উঠে আনভিরকে কোলে নিয়ে ওর সাথে বিভিন্ন কথা বলতে লাগলো, সেই সাথে আদরও করছে। মিম উঠে আনভিরের কাপড় পাল্টে দিল, কিন্তু এখনও আনভিরের কান্না থামছে না। তা দেখে স্বপ্ন আনভিরকে বাইরে এনে হাঁটতে লাগলো। মিম তাড়াতাড়ি করে নুডলস বানিয়ে নিয়ে আসলো। আনভিরকে খাওয়াতে চাইল, কিন্তু আনভির খাওয়ার পরিবর্তে আরও জোরে কান্না করছে। স্বপ্ন বলল, আনভির হঠাৎ এত কান্না করছে কেন? কখনো তো এমন কান্না করতে দেখিনি। মিম বলল, কি জানি, কিছুই বুঝতে পারছি না। তারপর মিম কি যেন একটু ভেবে নুডলসের বাটি টুলের উপর রেখে রুমে চলে গেল। মিম রুম থেকে সেই টেডি বার করে আরভিনের সামনে আনতেই আরভিন কান্না থামালো। স্বপ্ন আর মিম দুজনেই অবাক হয়ে গেল। মিম আরভিনের জন্য যেটুকু খাবার এনেছিল আরভিন সবটুকু খাবারই খেয়ে ফেলল। মিম যখনই আনভিরের সামনে থেকে টেডি সরাতে চায় তখনই আনভির কান্না করে ওঠে। আনভির টেডির দিকে এক পলকে তাকিয়ে থাকে, এরপর আবার খিলখিল করে হেসে ওঠে। মিম টেডির পিছনে লুকিয়ে থাকে, যেইমাত্র মিম মাথা বের করে আর তখনই আনভির হেসে ওঠে। দুই মা ছেলে কখন কি করছে তার কোনো ঠিক নেই। সন্ধ্যার পর বাড়িতে কারেন্ট নেই।
চার্জার লাইট জ্বালিয়ে মিম বিছানার উপর শুয়ে আছে, আর আনভির, টেডি আরও কিছু খেলনার জিনিস নিয়ে খেলছে। মিম আনভিরকে জড়িয়ে ধরে বলল, আব্বু, টেডিকে পেয়ে কি তুমি আম্মুকে ভুলে গেলে? মিমের কথা শুনে আনভির একবার ওর মায়ের দিকে তাকায়, তারপর ফিক করে হেসে ওঠে, অন্যদিকে তাকায়, খুশি হয়ে যায় খুব। মিম বলল, আচ্ছা বাবু, একটা কবিতা শুনবে? মিম কবিতা শোনাতে লাগলো। আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ, এটুকু বলে মিম থামল। মিমের দিকে আনভিরের কোনো খেয়ালই নেই। মিম বলল, ওহো বাবু, তুমি তো এই যুগের ছেলে, তুমি এসব কবিতা বুঝবে? তার চেয়ে বরং তুমি তোমার টেডি নিয়ে খেলো। মিম আনভিরের পাশে শুয়ে ফোন টিপতে লাগলো। একটু পর আনভিরের দিকে তাকাতেই মিম দেখল আনভির রুমের দরজার দিকে তাকিয়ে আছে। মিম নিজেও দরজার দিকে তাকালো, কিন্তু দেখার মতো কিছু চোখে পড়ল না। আনভির অন্যদিকে চোখ সরিয়ে নেওয়ায় মিম নিজেও সেদিকে আর লক্ষ্য করল না। কিন্তু একটু পর মিম খেয়াল করলো যে আনভির একবার দরজার দিকে তাকাচ্ছে, একবার মিমের দিকে তাকাচ্ছে। একটু বাদে আনভির মাম মাম এরকম একটু আওয়াজ করতে করতে মিমের কাছে এসে দরজার দিকে তাকালো। মিম এবার লাফ দিয়ে উঠে আনভিরকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে বাবা? আনভির দরজার দিকে তাকিয়ে আছে। মিম তখন দরজার দিকে তাকাতেই দেখলো দরজার পাশ থেকে একটা ছায়ার মতো কি যেন সরে গেল। এটা দেখে মিম একটু ভয় পেল। আনভিরও বেশ ভয় পেয়ে চুপ করে বসে আছে। মিম আনভিরের দিকে তাকিয়ে ওর কপালে একটা চুমু খেয়ে বলল, ভয় পেও না আপু, তোমার আম্মু আছে না, কিচ্ছু হবে না তোমার, আম্মু এক্ষুনি আসছে, তুমি এখানেই বসো। মিম আনভিরকে বিছানার উপর বসিয়ে রেখে তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে উঠোনের উপর এসে এদিক ওদিক তাকাতে লাগলো। তখন মিম দেখলো টিনের উপরে একটা বিড়াল বসে আছে। মিম ভাবলো হয়তো বিড়াল ভিতরে এসেছিল, যেটা দেখে আনভির ভয় পেয়েছে। এমন সময় আনভির কান্না করে উঠল। আনভিরের কান্না শুনে মিম আর এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি রুমে চলে এলো। মিম রুমে চলে আসার পর টিনের উপরে থাকা বিড়াল এক লাফে নিচে নামলো, আর মুহূর্তেই বিড়ালটি সেই বছর 5 বয়সী ছেলের রূপ ধারণ করলো, যার হাতে রয়েছে আনভিরের খেলা করা সেই টেডি। মিম আনভিরের কাছে এসে, কি হয়েছে, কি হয়েছে আব্বু? এই তো আম্মু এখানেই আছে, কোথাও যায়নি। মিম আনভিরকে কোলে তুলে নিয়ে হাঁটতে লাগলো। আনভির বিছানার দিকে তাকিয়ে কাঁদছে। মিম বিছানার দিকে তাকাতেই অবাক হয়ে গেল, বিছানার উপর থেকে টেডি কই গেল। মিম আনভিরকে কোলে নিয়ে টেডি খুঁজতে লাগলো। টেডি বিছানা থেকে পড়ে গেছে ভেবে বিছানার নিচে লাইট মেরে দেখতে লাগলো, কিন্তু কোথাও সেই টেডি নেই। আজব তো, হঠাৎ করে টেডি কোথায় গায়েব হয়ে গেল? বাইরে যাওয়ার আগেই তো টেডি আনভিরের কাছে ছিল। এদিকে আনভিরের কান্না বেড়েই চলেছে। মিম আনভিরের কান্না থামাতে ব্যস্ত হয়ে পড়ল। এমন সময় দরজায় কে যেন নক করল। মিম আনভিরকে দিয়ে দরজা খুলে দিতেই দেখল মিমের শ্বশুর শফিকুল ইসলাম দাঁড়িয়ে আছে। আনভিরকে কাঁদতে দেখে বলল, আমার দাদু ভাই এমন কান্না করছে কেন? মিম বলল, আর বলো না আব্বু, বাড়ির মধ্যে একটা বিড়াল ঢুকেছিল, আমি সেটা তাড়াতে গিয়ে বাইরে আসছি, আর তখনই আনভির কান্না করে উঠেছে। শফিকুল আনভিরকে মিমের কোল থেকে নিজের কোলে নিতে নিতে বলল, আমার দাদু ভাইকে রেখে বাইরে এসেছো? আমার দাদু ভাইয়ের বুঝি ভয় করে না? মিম ওনার কথা শুনে মুচকি হাসছে। শফিকুল বলল, আমি দাদু ভাইকে নিয়ে বাইরে থেকে ঘুরে আসি। মিম বলল, আচ্ছা একটু দাঁড়াও আব্বু, আমি একটা কাপড় নিয়ে আসি, এইভাবে বাইরে গেলে ঠান্ডা লাগতে পারে। শফিকুল বলল, আচ্ছা নিয়ে এসো। মিম রুম থেকে একটা কাপড় এনে আনভিরকে পরিয়ে দিল। শফিকুল আনভিরকে নিয়ে বাইরে চলে গেল। মিম ভিতরে চলে আসলো। মিম রুমে আসতেই ওর পিঠে কি যেন একটা আঘাত করলো। আচমকা পিঠে এমন আঘাত অনুভব করায় মিম কেঁপে উঠে পিছনে তাকালো, আর তখন কারেন্ট চলে আসলো। মিম তখন নিচে তাকিয়ে দেখলো ওর পিঠে আঘাত লাগা জিনিসটি হলো ওই টেডি। টেডিটা এমনভাবে মিমের পিঠে এসে লেগেছে, তাতে মনে হলো কেউ যেন টেডিটাকে ওর দিকে ছুঁড়ে মেরেছে। মিম টেডি হাতে নিয়ে বাইরে গেল দেখার জন্য
যে কেউ মজা করে এটা করেছে কিনা। যদিও বাড়িতে আসার মতো কেউ নেই, কিন্তু তারপরও মিমের মনে সন্দেহ হলো। মিম বাইরে এসে টেডি ছুঁড়ে মারার মতো কাউকে দেখতে পেল না। মিম বুঝতে পারছে না এসব কি হলো। প্রথমে টেডি গায়েব, আবার সেই টেডি হঠাৎ করে ওর গায়ে এসে লাগা। সব কিছু কেমন যেন ভুতুরে টাইপ লাগছে। মিম এতদিন ধরে এই বাড়িতে আছে, তবে এখনো পর্যন্ত ভুতুরে কিছু ঘটেনি বা দেখেনি। তাহলে আজ এসব কেন হলো? একটু বাদে শফিকুল ইসলাম আনভীরকে নিয়ে বাসায় ফিরে এলো। মিম তখন বলল, আপু একটা কথা বলবো? শফিকুল বলল, হ্যাঁ বলো। মিম তখন বলল, আচ্ছা এই বাড়িতে কি কোনো ভূত বা জিন আছে? শফিকুল ইসলাম অবাক হয়ে বললেন, না তো মা, কিন্তু হঠাৎ এই কথা? না এমনি বলছি। রাতে যখন স্বপ্ন বাসায় আসলো, তখন মিম সন্ধ্যায় ঘটে যাওয়া সব কথা স্বপ্নকে বলল। সব শুনে স্বপ্ন মিমকে বলল, আমার দেওয়া টেডি মনে হয় ভূত হয়ে গেছে। এতদিন তো তুমি ওর কাছে ছিলে না, তাই এখন তোমাকে পেয়ে প্রতিশোধ নিচ্ছে। এটা বলে স্বপ্ন হেসে উঠল। মিম রেগে গিয়ে বলল, স্বপ্ন আমি কিন্তু মোটেও মজা করার মুডে নেই। স্বপ্ন মিমের দিকে তাকাতেই দেখতে পেল ওর মুখে হালকা একটা ভয়ের ছাপ। স্বপ্ন এটা বুঝতে পারছে যে মিম এখন কোনো মজা করছে না। তাই স্বপ্ন বলল, আচ্ছা ভয় পেও না, এমন কিছু হলে দোয়া দরুদ পড়বে, তাহলে আর এমন হবে না। কিন্তু আমি আনবীরকে নিয়ে বেশি ভয় পাচ্ছি। আমাদের বাবুর যদি কোনো ক্ষতি হয়। স্বপ্ন মিমের কাছে এসে ওর দুই বাহু ধরে বলল, আমাদের বাবুর কিচ্ছু হবে না। এই বলে স্বপ্ন মিমের কপালে চুমু খেলো। মিম লজ্জা পেয়ে অবাক করে বলল, এই তোমার কি কোনো লজ্জা নেই? আমাদের বাবু দেখছে তো। ওই যে দেখো, আমাদের বাবু অন্যদিকে মুখ করে শুয়ে আছে, স্বপ্ন বলল। মিম আনভীরের দিকে একবার তাকালো, তারপর মিম স্বপ্নর দিকে তাকিয়ে ফিক করে হেসে দিল। পরের দিন মিমের শাশুড়ি আয়েশা বেগম বাসায় এসে নাতিকে আদর করতে লাগলো। তখন মিম এইসব কথাগুলো ওনাকে জানালো। তখন আয়েশা বেগম বললেন, এসব তো ভালো লক্ষণ নয় মিম। ছোট বাচ্চা না জানি কখন কি হয়। তুমি সন্ধ্যার পর করে আর আনবীরকে বাইরে বের করবে না, আর আমি বিকেলে আমার পরিচিত একজনের কাছের থেকে একটা তাবিজ এনে দিব, তাহলে আর কিচ্ছু হবে না। এসব তাবিজ কবচে আমার বিশ্বাস হয় না মা। আয়েশা বেগম তখন একটু মুখ পাকিয়ে বলল, তোমরা হলে এখনকার যুগের মানুষ, তোমরা এসবের কি বুঝবে? আমার নাতিকে আমি এনে দিব। মিম বলল, আচ্ছা। আয়েশা বেগম সন্ধ্যার দিকে আনভীরের গলায় একটা তাবিজ পরিয়ে দিল। রাত 1টা। স্বপ্ন আর মিমের মাঝখানে আনভীর ঘুমিয়ে আছে। রুমে একটা হালকা সবুজ হলুদ রঙের জিরো লাইট জ্বলছে। এমন সময় শোকেশের উপরে থাকা টেডির চোখ দুটো খুলে গেল। টেডির চোখ থেকে তাজা রক্ত পড়তে শুরু করলো। একটু বাদে টেডির মধ্যে থেকে কালো ধোঁয়ার মতো বের হয়ে সেটা একসময় সেই বছর 5 বয়সী ছেলের রূপ নিল। সেই ছেলেটি বিছানার নিচে আনবীরের মুখোমুখি দাঁড়িয়ে রক্তমাখা দাঁত বের করে হাসতে লাগলো। চুপি চুপি ছেলেটি বিছানার উপরে উঠে গেল। তারপর আনভীরের মুখের সামনে ঝুঁকে আনভীরকে দেখতে লাগলো। ছেলেটি তখন বলল, যতই কিছু করুক সবাই, তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমি তোমার নরম তাজা কলিজা খাবই, আর মাত্র 3 দিন। ছেলেটির মুখ থেকে তাজা রক্ত টুপ করে গড়িয়ে আনভীরের মুখে পড়ল। তখন আনভীর হাত পা নাড়িয়ে একটা আওয়াজ করে উঠল। আনভীরের আওয়াজ শুনে মিম চোখ খুলে দেখলো আনভীর ওর হাত দিয়ে মুখ ঘষে। মিম বলল, কি হয়েছে বাবা? আনভীর কোনো কথা বলছে না, শুধু ওর মুখে হাত ঘষে যাচ্ছে। মিম দেখলো আনভীরের মুখে চারপাশ কেমন যেন লাল রঙের মতন, এই আলোতে ভালোভাবে সেটা বোঝা যাচ্ছে না। মিম উঠে লাইট জ্বালিয়ে দিল। তারপর আনভীরের মুখের দিকে তাকাতেই দেখলো আনভীরের মুখ রক্তে মেখে গেছে। মিম রক্ত দেখে আনভীরের নাম ধরে চিৎকার করে উঠল। মিমের চিৎকার শুনে স্বপ্ন ঘুম থেকে লাফ দিয়ে উঠল।
মিম আনবিরকে কোলে তুলে নিল আর বলতে লাগলো, ও আমার সোনা, তোমার মুখে রক্ত কেন? তোমার কষ্ট হচ্ছে বাবা? স্বপ্ন ঘুম থেকে উঠে মিমকে আনভিরকে নিয়ে এমন সব করতে দেখে অবাক হয়ে গেল। মিম কাঁদো কাঁদো হয়ে আনভিরের সাথে কথা বলতে লাগলো। স্বপ্ন মিমের কাছে এসে বলল, মিম, কি হলো তোমার? ঘুমের বাচ্চাকে নিয়ে তুমি এমন করছো কেন? মিম তখন আনভিরকে স্বপ্নর দিকে ঘোরালো। স্বপ্ন আনভিরের মুখ দেখে বলে উঠল, আনভিরের মুখে এসব কি? মিম বলল, আমার বাবুটার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। মিমের মুখে এসব কথা শোনার পর স্বপ্নর বুক কেঁপে উঠল। কিন্তু কিন্তু আনভির একদম শান্তভাবে ঘুমিয়ে আছে। আনভির জন্মের পর থেকেই একবার ঘুমোলে ওর সামনে মানুষ যতই কথা বলুক ওর ঘুম ভাঙবে না। স্বপ্ন আনভিরের দিকে পলকহীনভাবে তাকিয়ে আছে আর মিম কান্না করছে আনভিরকে বুকে নিয়ে। স্বপ্ন আনভির সামনে এসে ওকে দেখতে লাগলো। স্বপ্ন মিমকে বলল, মিম, মিম থামো, কান্না করো না। মিম কাঁদতে কাঁদতে জবাব দিল, আমার সোনা বাবাটার কি হয়ে গেল? স্বপ্ন বলল, কিচ্ছু হয়নি মিম, কিচ্ছু হয়নি। আনবীরের মুখ থেকে কোনো রক্ত বের হয়নি। মিম অবাক হয়ে স্বপ্নর দিকে তাকালো। তখন স্বপ্ন বলল, আনবীরের মুখ থেকে রক্ত বের হলে আনবীরের মুখের মধ্যেও রক্ত থাকতো, কিন্তু আনবীরের মুখে কোনো রক্ত নেই। মিম তখন আনবীরের মুখের মধ্যে দেখল যে সত্যি তো, ওর মুখের ভেতরে তো কোনো রক্ত নেই। তখন ওরা বিছানার দিকে তাকিয়ে আরও চমকে উঠল। স্বপ্ন আর মিম দেখল বিছানার উপর ছোপ ছোপ রক্তের দাগ। সেই দাগগুলো বিছানা থেকে নেমে শোকেসের সামনে গিয়ে থেমে গেছে। স্বপ্ন শোকেসের সামনে মাটিতে অনেকগুলো রক্ত জড়ো হয়ে থাকতে দেখল। মিম ভয়ে আনবীরকে নিয়ে পিছনে সরে এলো। স্বপ্ন মাটিতে বসে রক্তে হাত দিতে দেখল একদম তাজা রক্ত। বুঝতে পারছে না এত রক্ত এলো কোথা থেকে। এমন সময় টুক করে এক ফোঁটা রক্ত ওপর থেকে স্বপ্নর হাতে পড়ল। স্বপ্ন তখন উপরে তাকালো আর দেখল টেডির পা থেকে টুক টুক করে রক্ত পড়ছে। স্বপ্ন উঠে দাঁড়িয়ে টেডি হাতে নিল। মিম এই দৃশ্য দেখে আরও ভয় পেয়ে গেল। ভয় পেয়েও বলল, স্বপ্ন, স্বপ্ন আমি বলছিলাম না এই টেডির একটা সমস্যা আছে, এখন দেখলে তো টেডির পায়ে এই রক্ত এলো কোথা থেকে? যেখান থেকে আসো, তুমি এটা এখনই ফেলে দিয়েছো বলছি। স্বপ্ন বলল, কিন্তু এমন সময় স্বপ্নর মা আয়েশা বেগম ওদের দরজায় নক করলো। স্বপ্ন টেডি হাতে নিয়ে দরজা খুলে দিতেই আয়েশা বেগম রুমে ঢুকলো। আয়েশা বেগম বললেন, কি হয়েছে স্বপ্ন? অনেকক্ষণ ধরে মিমের কথা বলা আর মাঝে মধ্যে কান্নাও করছে, ব্যাপারটা কি বল? স্বপ্ন ওর মায়ের দিকে টেডি এগিয়ে দিয়ে বলল, দেখে নাও। স্বপ্নর মা আয়েশা বেগম টেডি হাতে নিয়ে চমকে উঠে টেডি মাটিতে ফেলে দিল। তারপর ভীত কণ্ঠে বলল, টেডিতে রক্ত এলো কি করে? স্বপ্ন বলল, জানি না আম্মু। দেখো না আম্মু, আমার আনবীরের মুখেও রক্ত লেগে আছে। এই টেডি মোটেও ভালো না। আয়েশা আনবীরের কাছে এসে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমার নাতি ঠিক আছে তো? মিম বলল, হ্যাঁ আনবীর ঠিক আছে। আমি তো প্রথমে ভেবেছিলাম ওর মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, কিন্তু পরে দেখলাম না, আনবীর ঠিক আছে। আয়েশা বলল, স্বপ্ন তুই এক্ষুনি এই টেডি বাইরে ফেলে দিয়ে আয়, আর কোনো কিছু ঘটে যাওয়ার আগে। স্বপ্ন বলল, হ্যাঁ দিচ্ছি। স্বপ্ন টেডি নিয়ে ওদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা বড় পুকুর আছে। স্বপ্ন সে পুকুরের ভিতরে টেডি ফেলে দিয়ে আসলো। স্বপ্ন বাসায় এসে রক্তগুলো পরিষ্কার করে শুয়ে পড়ল। মিম স্বপ্নকে জিজ্ঞেস করল, আমার না আনবীরকে নিয়ে খুব ভয় করছে। স্বপ্ন মিমের দিকে ঘুরে ওর গায়ের উপর একটা হাত রেখে বলল, ভয় পেও না মিম, আমাদের আনবীরের কিচ্ছু হবে না। মিম বলল, বুঝতে পারছি না হঠাৎ এই টেডি এমন হলো কেন? এই টেডি যখন তোমার কাছে ছিল তখন কি কোনো সমস্যা হয়েছিল? স্বপ্ন বলল। মিম বলল, না তো। আচ্ছা তাহলে এখন ঘুমাও, কাল সকালে এটা নিয়ে কথা বলবো। সকালবেলা মিম স্বপ্ন দুজনেই কেউ ঘুম থেকে ওঠেনি। এমন সময় আনবীর মিমের মুখে থাবা মারল। অমনি মিমের ঘুম ভেঙে গেল। মিম আনবীরের দিকে তাকাতেই আনবীর খিলখিল করে হেসে উঠল। মিম আনবীরকে বলল, ও সকালে উঠতে না উঠতেই মামুর সাথে দুষ্টুমি শুরু করে দিয়েছ, তাই না আনবীর বাবু?
অমনি আনভির খিলখিল করে হেসে উঠল। আনভির আঙ্কর দিয়ে সামনে এগিয়ে এসে হাত দিয়ে শোকেশের দিকে দেখালো। মিম শোকেশের দিকে তাকাতেই চমকে গেল। মিম আর কোনো কথা না বলে স্বপ্নকে ঠেলতে লাগলো। স্বপ্ন ঘুমের ঘোরে বলে উঠল, কি হলো? মিম বললো, এই ওঠো না। স্বপ্ন চোখ খুলে মিমের দিকে তাকিয়ে বলল, কি হয়েছেটা কি? মিম মুখে কোনো জবাব না দিয়ে হাত দিয়ে ওই শোকেশের দিকে ইশারা করলো। স্বপ্ন শোকেশের দিকে তাকাতেই চমকে গেল, আর তৎক্ষণাৎ সে লাফ দিয়ে উঠে বসলো। কাল রাতে যে টেডি ফেলে দিয়ে এসেছিল সেটা আজ দিব্যি শোকেশের উপরে রয়েছে। এদিকে আনভির পার পার টেডির দিকে দেখাচ্ছে আর মুখ দিয়ে বিড় করে কী সব বলছে। স্বপ্ন স্বপ্ন বলল, আশ্চর্য, কাল রাতে যে টেডি ফেলে দিয়ে এলাম সেটা আবার এখানে আসলো কি করে? মিম বলল, এটা সাধারণ কোনো টেডি নয় স্বপ্ন। স্বপ্ন বলল, সেটা তো আমি বুঝতেই পারছি, এটাতে নিশ্চয়ই কোনো অশরীরী ক্ষমতা আছে, তাছাড়া এমনটা হবার কথা নয়। মিম তখন বলল, প্লিজ তুমি কিছু একটা করো। স্বপ্ন বলল, আমি দেখছি। স্বপ্ন উঠে গিয়ে টেডি হাতে নিয়ে বাইরে যেতে আনভির কান্না জুড়ে দিল। মিম আনভিরকে ধরে বলল, এই টেডি নেওয়া হবে না বাবু, ওইটা খুব পচা। কিন্তু আনভির এসব কিছুই শুনছে না, উল্টো কান্না বাড়ছে ওর। স্বপ্ন টেডি নিয়ে বাইরে আসতেই স্বপ্নর মা ওর হাতে টেডি দেখে বলল, এ কি, এই টেডি না কালকে ফেলে দিয়ে আসলি? তাহলে এটা আবার আসলো কি করে? স্বপ্ন বলল, বুঝতে পারছি না আম্মু। তাড়াতাড়ি ফেলে দিয়ে আয় বাবা, এসব কারণে আমি এগুলো পছন্দ করি না। স্বপ্ন আবার টেডিটাকে পুকুরে ফেলে দিয়ে এলো। স্বপ্ন যখন টেডি ফেলে দিয়ে আসছিল তখন পুকুরের কোণে সেই 5 বছর বয়সী ছেলেটা দাঁড়িয়েছিল। সে রাগী চোখে স্বপ্নর দিকে তাকিয়ে রইল। পুকুরের পানির দিকে হাত বাড়াতেই সেই টেডি নিজে থেকে ওর হাতে চলে আসলো। স্বপ্ন বাসায় আসার পর দেখল মিম, আয়েশা বেগম, শফিকুল মিলে আনভিরের কান্না থামানোর চেষ্টা করছে, কিন্তু আনভিরের কান্না থামছে না। কত রকমের খেলার জিনিস আনভিরের দিকে দিচ্ছে, কিন্তু কিছুতেই ওর কান্না থামছে না। এমন সময় ওদের বাড়ির দরজায় আওয়াজ হয়ে উঠল। স্বপ্ন গিয়ে দরজা খুলতেই আবারও সেই টেডি দরজার সামনে পড়ে থাকতে দেখল। স্বপ্ন অবাক হয়ে সবার দিকে তাকালো। ওদের প্রত্যেকের চোখে মুখে ভয়ের ছাপ, কিন্তু আনভির টেডি দেখতে পেয়ে কান্না থামল। আর একটু বাদে হেসে উঠে মিমকে ঠেলতে লাগলো টেডির দিকে নিয়ে যাওয়ার জন্য। স্বপ্ন কি করবে বুঝতে পারছে না। আনভিরকে টেডি দেওয়া কি ঠিক হবে? শফিকুল ইসলাম বলল, আপাতত টেডি আমার দাদুভাইকে দাও, আর আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। আয়েশা বলল, যা করার তাড়াতাড়ি করো, আমাদের উপর না জানি কোনো বিপদ আসতে চলেছে। শফিকুল বলল, ভয় পেও না, ব্যাপারটা আমি দেখছি, আর আমি ফিরে না আসা পর্যন্ত কেউ আমার দাদু ভাইয়ের সামনে থেকে নড়বে না। আয়েশা বলল, আচ্ছা যাও, তাড়াতাড়ি ফিরে এসো। শফিকুল ইসলাম বেরিয়ে গেল। স্বপ্নর আজ কাজে যেতে ইচ্ছা করছে না, কিন্তু একটা জরুরি কাজ থাকায় স্বপ্ন বেরিয়ে গেল। আনভির টেডি নিয়ে খেলছে। টেডি ফিরে পাওয়ায় আনভির যেন অনেক খুশি হয়ে গেছে। মিম আনভিরকে নিয়ে বেশ চিন্তায় আছে। এমন সময় আয়েশা বেগম মিমের কাছে এসে বলল, মিম, তুমি আনভিরের দিকে একটু খেয়াল রাখো, আমি একটু আসছি। মিম জিজ্ঞেস করলো, কোথায় যাবেন? আয়েশা বলল, আসি একটু, তোমার খালাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব। কিন্তু আম্মু, ভয় নেই, কিচ্ছু হবে না, আমি 1 ঘন্টার মধ্যে চলে আসব। মিম বলল, আচ্ছা। আয়েশা যাবার পর মিম একাই আনভিরের কাছে বসে থাকলো। মিম মনে মনে ভাবছে, ওর শাশুড়ি কি করে পারল ওদেরকে এই অবস্থায় রেখে যেতে। মিম আনভিরকে বলল, আব্বু খাবে না? আনভির মিমের দিকে না তাকিয়ে বিড়বিড় করে কি যেন বলল। মিম বলল, বুঝেছি, তোমার এখন খাওয়ার মুড নেই। মিম খাবার বেড়ে আনভিরের সামনে বসে খেতে লাগলো। খাবার শেষ করে আবার এসে আনভিরের সামনে বসে ওর সাথে কথা বলতে লাগলো। কথা বলার এক পর্যায়ে মিম আনভিরের থেকে টেডি কেড়ে নিল। গলা ফেটে জোরে চিৎকার করে উঠল। আনভিরের চিৎকারে মিম ওর কান চেপে ধরল। আনভিরের ফর্সা মুখ একদম লাল হয়ে গেছে, রাগে একদম কাঁপছে। মিম আনভিরকে দেখে একদম অবাক হয়ে যাচ্ছে।
এতটুকু বাচ্চার এত রাগ, ব্যাপারটা ভাবতেই কেমন লাগছে। মিম একটু ভয় পেয়ে টেডি আনভিরের দিকে দিয়ে দিল। মিম আনভিরের এই ব্যাপারটা পরীক্ষা করার জন্য আবার টেডি কেড়ে নিল। তখনকার মতো এবার আনভির আগের তুলনায় আরও জোরে চিৎকার করে উঠল। মিম আবার ওর কান চেপে ধরল। মিমের হাত থেকে টেডি পড়ে যাওয়ায় আনভির সেটা ছৌ মেরে নিয়ে মিমের দিকে তাকিয়ে বলে উঠল, তোর সাহস হয় কি করে আমার হাত থেকে টেডি কেড়ে নেওয়ার? মিম আনভিরের কথা শুনে অবাক হয়ে গেল, কারণ এতটুকু বাচ্চা কিভাবে এমন স্পষ্টভাবে কথা বলতে পারে, এটা ভাবতেই অবাক লাগছে। আনভির এখন বেশ শান্তভাবে বসে হাত থেকে টেডি নিয়ে খেলছে। মিমের বেশ ভয় করছে, বিশেষ করে আনভিরকে নিয়ে মিমের ভয় বেশি। আনভিরের যদি কিছু হয়ে যায় তাহলে মিম কিভাবে সেটা সহ্য করবে, এটা ভাবতে মিমের বুকে কাঁটা দিয়ে উঠল। মিম আনভিরকে ডাকলো, আনভির বাবু। মিমের ডাক শুনে আনভির একবার মিমের দিকে তাকিয়ে চোখ নামিয়ে ফেলল। মিম নিশ্চিন্ত হলো এটা ভেবে যে টেডির সাথে যেটায় থাক না কেন সেটার গায়ে হাত না দিলে আনভিরের কিছু করবে না। এমন সময় কেউ ওদের বাড়ির দরজায় নক করলো। মিম গিয়ে দরজা খুলতেই দেখল ওর শ্বশুর শফিকুল ইসলাম, তার সাথে একজন হুজুর দাঁড়িয়ে আছে। শফিকুল বলল, আমার দাদুভাই কোথায় মিম? মিম বলল, ও ওই যে ওখানে খেলছে। শফিকুল হুজুরকে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলো। হুজুর বাড়ির চারিদিকে তাকিয়ে বলে উঠল, এ বাড়িতে অতৃপ্ত নরখাদকের ছায়া পড়েছে। এটা শুনে শফিকুল ইসলাম সহ মিম বেশ ভয় পেয়ে গেল। হুজুর আনভিরের সামনে আসতেই আনভির হুজুরের দিকে চোখ বড় বড় করে তাকালো। হুজুর চুপ করে আনভিরের দিকে তাকিয়ে আছে। তারপর তিনি হঠাৎ করে হন হন করে বেরিয়ে গেল। যাওয়ার সময় শফিকুল ইসলাম ইশারায় ডেকে গেলেন। শফিকুল ইসলাম মিমকে বলল, মা তুমি আনভিরের খেয়াল রাখো, আমি আসছি। শফিকুল ইসলাম বাইরে আসতেই হুজুর বেশ ভীত কণ্ঠে বলল, আপনার নাতির উপর শক্তিশালী পিশাচ আত্মা ভর করেছে, ওকে তাড়ানোর সাধ্য আমার নেই। হুজুরের কথা শুনে শফিকুল ইসলাম বেশ ভয় পেলেন। তারপর শফিকুল ইসলাম বলল, তাহলে তাহলে এখন আমার নাতির কি হবে? তখন হুজুর ওর পকেট থেকে একটা তাবিজ বের করে শফিকুলের হাতে দিয়ে বলল, এই তাবিজ আপনার নাতির গলায় দিয়ে দিন। তারপর ওই টেডি যেখান থেকে এসেছে সেটাকে সেখানে রেখে আসুন, আশা করি সব ঠিক হয়ে যাবে। এমন সময় স্বপ্নও সেখানে এলো আর হুজুরের সব কথা সে শুনল। হুজুর তাবিজ হাতে দিয়ে চলে গেল। স্বপ্ন তখন ওর বাবা শফিকুলকে বলল, আচ্ছা এই টেডি তো মিমের বাবার বাড়ি থেকে এসেছে, তাহলে কি সেটা সেখানে রেখে আসা ঠিক হবে? যদি ওদের আবার কোনো বিপদ হয়? আমার মনে হয় বাবা, এই টেডি তুই যে দোকান থেকে কিনেছিস এটা তোর সেখানে রাখা উচিত, কারণ টেডি তো সর্বপ্রথম সে দোকান থেকেই এসেছে। শফিকুল বলল। স্বপ্ন বলল, কিন্তু তারা তো এত বছর পর এই টেডি ফেরত নেবে না। এটা তো কেউই নেবে না, শফিকুল বলল। কিন্তু এই টেডির কি আগে এমন কোনো সমস্যা ছিল? একদম না, এটা মিমের কাছে অনেক দিন ছিল। ও আমাকে কখনো বলেনি যে টেডিতে কোনো সমস্যা আছে। এই টেডি আবার কেউ পাল্টে দেয়নি তো? শফিকুল বলল। স্বপ্ন বলল, আমারও এটাই মনে হচ্ছে। স্বপ্ন আর ওর বাবা শফিকুল বাড়ির দিকে আসছে। স্বপ্ন আর ওর বাবা শফিকুল বাড়ির দিকে আসছে। মিম আনভিরের কাছে বসেছিল। মিম এক পলকে টেডির দিকে তাকিয়ে আছে। হঠাৎ মিমের চোখ টেডির পিছনে ঘাড়ের দিকে গেল। মিম দেখল টেডির ঘাড়ে লাল সুতা দিয়ে একটা ক্রস চিহ্ন আঁকা, যেটা স্বপ্নর দেওয়া টেডিতে ছিল না। এই ক্রস চিহ্ন আসলো কি করে? কেউ কি তাহলে এই টেডিতে থাকা চিহ্নের মাধ্যমে কি এমন কিছু করেছে যার কারণে এমন সমস্যার সৃষ্টি হয়েছে? হতে পারে। মিম মনোযোগ সহকারে টেডি দেখতে লাগলো। টেডিতে যে শুধু একটা পরিবর্তন তা কিন্তু না, টেডিতে অনেক পরিবর্তন আছে যা স্বপ্নর দেওয়া টেডিতে ছিল না। নিখুঁতভাবে পর্যবেক্ষণ না করা পর্যন্ত এসব পরিবর্তন কারও নজরে আসবে না।
মিম এতক্ষণে বুঝতে পারলো যে সেটা স্বপ্ন দেওয়া টেডি না। তাহলে এই টেডি আসলো কোথা থেকে? মিম এটা জানার জন্য ওর ভাই রিহানকে ফোন করলো, কারণ রিহান নিজেই টেডি নিয়ে এসেছিল। রিহান ফোন রিসিভ করতেই মিম বলল, হ্যালো রিহান। হ্যাঁ অপু বলো। আচ্ছা, আমার টেডি কি আমি আসার পর কেউ নিয়েছিল? ভাই বলল, না আপু, তোর টেডিতে আমি কাউকে হাত দিতে দিই না। কিন্তু কি হয়েছে আপু? মিম বলল, আমার কাছে যে টেডি আছে এটা তোর ভাইয়ার দেওয়া টেডি না, এটা অন্য একটা টেডি। রিহান বলল, তার মানে সেদিন সত্যি কিছু একটা হয়েছিল? মিম বলল, কবে? রিহান বলল, যেদিন আমি তোর বাসায় টেডি দিতে গিয়েছিলাম। সেদিন টেডি রিকশায় রেখে আমি একটু দোকানে গিয়েছিলাম। তারপর এসে দেখি টেডি যেখানে রেখেছিলাম সেখান থেকে অন্য জায়গায় চলে গেছে। হ্যাঁ, আমি বুঝতে পারিনি এটা। রিকশাওয়ালাকে জিজ্ঞেস করেছিলাম বলে এখানে নাকি একটা বাচ্চা এসেছিল আর নেড়ে চেড়ে টেডি দেখছিল। রিকশাওয়ালা তাকে ধমক দিয়ে পাঠিয়ে দিয়েছে। তবে তার হাতেও নাকি তোর মতো একটা টেডি ছিল। মিম রিয়ানের কথা শুনে ভাবতে লাগলো, তাহলে কি সেই ছেলেটি ওই টেডি বদলে দিয়েছে? মিম রিহানকে বলল, তুই এত বড় কথা বলিসনি কেন? রিহান বলল, তুই বকবি সেই ভয় বলিনি। কিন্তু কি হয়েছে আপু? মিম বলল, কিছু না, এখন রাখছি। মিম এখন বুঝতে পারছে যে কেউ ইচ্ছা করে পুতুল বদলে দিয়েছে। তাহলে ওই বাচ্চা কে ছিল? এমন সময় শফিকুল ইসলাম বাসায় আসলো। স্বপ্ন আনভীরের সামনে বসে ওর পকেট থেকে তাবিজ বের করে আনভীরের গলায় পরিয়ে দিতেই আনভীরের শরীরে ঝাঁকুনি দিয়ে উঠল। আনভীর পড়ে যাবে তার আগেই স্বপ্ন ধরে ফেলল। তারপর আনভীর ওর সামনে থাকা টেডিকে দেখে আবার ভয় পেতে শুরু করলো। তার মানে তাবিজে কাজ হয়েছে। আনভীর ভয় পাচ্ছে দেখে স্বপ্ন লাথি মেরে সেই টেডি ফেলে দিল। স্বপ্ন মিমকে হুজুরের বলা কথাগুলো জানালো। মিম তখন স্বপ্নকে বলল, এটা তোমার দেওয়া টেডি নয়, তাই তো এমন সমস্যা হচ্ছে। স্বপ্ন বলল, কি করে বুঝলে? তখন মিম স্বপ্নকে সব বলে দিল। স্বপ্ন তখন ওর বাবার দিকে তাকিয়ে বলল, আপু, আমি চাইছি যতক্ষণ না এই টেডির সমস্যা শেষ করতে পারছি ততক্ষণ মিম বাসায় চলে যান। শফিকুল বলল, হ্যাঁ বাবা, আমিও সেটাই ভাবছি। বৌমা বাসায় থাকলে এখন ভালো থাকবে, কারণ তোমার মায়ের তো বিশ্বাস নেই। নিজের সমস্যা রেখে আগে গেছে নিজের বোনকে নিয়ে। মিম বলল, থাক আব্বু, এসব বলো না। ওনার কর্তব্য উনি পালন করতে দিন। স্বপ্ন বলল, আচ্ছা মিম, তুমি কাপড় গুছিয়ে নাও। স্বপ্ন মিমকে নিয়ে মিমের বাসায় যাওয়ার জন্য রওনা দিল, সঙ্গে ওই টেডিও নিল। মিমকে বাসায় রেখে স্বপ্ন রিয়ানকে সঙ্গে নিয়ে বের হয়ে এলো। স্বপ্ন বলল, কোথায় এই ঘটনা ঘটেছে আমায় নিয়ে চলো। রিহান বলল, আচ্ছা। রিহানকে নিয়ে স্বপ্ন ওদের এলাকায় 3 মাথার মোড়ে আসলো। তখন রিহান এক রিক্সাওয়ালাকে দেখিয়ে বলল, ওই মামা, ওই ছেলেকে দেখেছিল। ঠিক আছে, ওনার কাছে চলো। স্বপ্ন সেই রিক্সাওয়ালার কাছে এসে ওকে ওই টেডি দেখিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা মামা, সেদিন যখন এই ছেলে মানে রিহানকে দেখিয়ে বলল আপনার রিক্সায় চড়ছিল, তখন তো ওর কাছে এরকম একটা টেডি ছিল, আর সে যখন টেডি রেখে স্বপ্ন বলার আগেই সে রিক্সাওয়ালা বলতে শুরু করলো, এই মামা দোকানে যাওয়ার পর একটা বাচ্চা এসেছিল, বয়স এই 5-6 মতো হবে। সে হঠাৎ করে ওই পুতুল নিজের হাতে নেয়। আমি এটা ভেবে অবাক হই যে এত উঁচু থেকে ওইটুকু বাচ্চা পুতুল হাতে পেল কি করে। আমি বাচ্চাটির হাত থেকে ওই পুতুল নিয়ে নিই, তবে তার হাতে একই রকম একটা পুতুল ছিল, আর বাচ্চাটার চেহারা ছিল কেমন যেন, দেখে কেমন ভয় হচ্ছিল। দাঁতগুলো সব কালো কালো কুচকুচে ছিল, দাঁতগুলো সব কালো কুচকুচে ছিল। কে হতে পারে এই বাচ্চা? স্বপ্ন ভাবছে। এমন সময় পিছন থেকে কেউ একজন বলে, ওই ছেলে আমার নাতি অর্ণব। স্বপ্ন পিছনে তাকিয়ে দেখলো এক বয়স্ক লোক দাঁড়িয়ে আছে। স্বপ্ন বলল, আপনার নাতি? হ্যাঁ, আমারই নাতি। বাচ্চাদের খেলার জিনিসে বদলের মাধ্যমে যে যার বাচ্চা পছন্দ হয়
তার বাড়িতে প্রবেশ করে আর সে বাচ্চাকে মেরে তার কলিজা খেয়ে ফেলে। স্বপ্ন লোকটির কথা শুনে চমকে যায়। তারপর বলে, সে কি মানুষ নাকি মানুষ খেকো পিশাচ? সে মানুষ পিশাচ দুজনেরই সন্তান। তাহলে কি আপনারা কেউ পিশাচ? না, আমার ছেলেদের ঘরে যখন কোনো বাচ্চা আসছিল না, তখন ওরা হাসপাতাল থেকে একটা বাচ্চা দত্তক নেয়। আমরা এটা কেউ জানতাম না যে সে পিশাচ সন্তান ছিল। যখন সে একটু বড় হলো, তখন থেকে সে ছোট ছোট অনেক প্রাণী চিবিয়ে খেত আর সব সময় রক্ত রক্ত করে চিৎকার করত। বাধ্য হয়ে আমার ছেলে বিভিন্ন পশু পাখি রক্ত, এমনকি মানুষের রক্ত কিনে তাকে খাওয়াতে শুরু করে। আমি এটা প্রথম জানলাম। তারপর তারপর যখন জানতে পারি, তখন আমি অর্ণবকে মেরে ফেলতে বলি। কিন্তু আমার ছেলে আর ছেলের বউ ওকে এতটাই ভালোবাসতো যে তাকে মারার কথা চিন্তাও করতো না। উল্টো তারা বাড়ি ছেড়ে অন্য বাড়িতে চলে যায়। আর এটাই ছিল ওদের বড় ভুল। এক রাতে ওই পিশাচ আমার ছেলে আর ছেলের বউকে মেরে ফেলে। এতটুকু বলে বুড়ো লোকটি কান্নায় ভেঙে পড়ল। তখন স্বপ্ন বলল, আপনারা জানলেন কি করে যে ও পিশাচ মানুষের সন্তান? অর্ণব যখন থেকে ওসব দেশ খেত, তখন আমার ছেলে হাসপাতালে গিয়ে জানতে পারে যে ওই ছেলের বাবা ছিল মানুষ আর মা ছিল পিশাচ। ওদের দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হয় আর সেটা থেকে ওই ছেলের জন্ম। অর্ণবের আসল বাবা এটা জানার পর অর্ণবের মাকে ফেলে চলে যায় আর ওর মা জন্মের পর মারা যায়। কিন্তু ওর মা পিশাচ ছিল এটা কি করে জেনেছেন? কারণ ওর মায়ের মৃত্যুর পর ওর চেহারা একদম বিদঘুটে হয়ে যায়। ও, এখন অর্ণবকে থামাবো কিভাবে? ওকে মারার জন্য আমি একটা জিনিস জোগাড় করেছি। এই বলে ওনার পাঞ্জাবির পকেট থেকে একটা কালো চাকু বের করলো। তারপর বলল, এটা হলো পিশাচ বধ করার ছুরি, এক তান্ত্রিকের কাছের থেকে নিয়ে এসেছি। এমন সময় স্বপ্নর ফোন বেজে উঠল। স্বপ্ন ফোন বের করতেই দেখল ওর শাশুড়ি ফোন করেছে। স্বপ্ন ফোন রিসিভ করতেই স্বপ্ন শাশুড়ি বলছে, বাবা তুমি কোথায় আছো? তাড়াতাড়ি বাসায় আসো, মিম আর আনভিদের খুব বিপদ। স্বপ্ন দেরি না করে রিহানকে তাড়াতাড়ি মিমের বাড়িতে দৌড় দিল। পিছু পিছু ওই বুড়া লোক আসতে লাগলো। স্বপ্ন মিমের বাড়ির সামনে আসতেই আনভিদের কান্না শুনতে পেল। স্বপ্ন ভিতরে ঢুকে দেখলো ওর শাশুড়ি মাটিতে পড়ে আছে। রিহান ওর মায়ের কাছে গেল। স্বপ্ন রুমের ভিতরে চলে গেল। রুমে এসে দেখলো মিম আনভিরকে কোলে নিয়ে এক কোণে দাঁড়িয়ে আছে আর ওর সামনে দাঁড়িয়ে আছে 1 বছর 5-এর ছেলে, তার হাতে একটা ছুরি। সে এগিয়ে যাচ্ছে মিমের দিকে। তখন স্বপ্ন মিমের সামনে দাঁড়িয়ে গেল। আর তখন সে ছেলেটি হঠাৎ করে অর্ণবের মুখ দেখতে পেল। কি ভয়ঙ্কর আর কি চেহারা! স্বপ্ন বলল, তুমি তুমি আমার ছেলের কিছু করতে পারবে না। সরে যা, নইলে তোকেও মেরে দেবো। তুই আমার অনেক ক্ষতি করার চেষ্টা করেছিস। স্বপ্ন বলল, তুই যা পারিস কর, আমি সরব না। ঠিক ঠিক সেই সময় ওই বুড়া লোক অর্ণবের পিছনে এসে বলল, তুই আমার ছেলেকে মেরে ফেলেছিস আর আজ আরেকজনকে মারতে চাস? ওনার কথা শুনে অর্ণব পিছনে তাকাতেই ওই লোক অর্ণবের বুকে ওই ছুরি ঢুকিয়ে দিল। তখন অর্ণব জোরে চিৎকার করে উঠল। ওর শরীর ফেটে নীল আলো বের হতে থাকলো আর এরপরই সে অদৃশ্য হয়ে গেল। এরপর লোকটি কান্না করতে লাগলো। স্বপ্ন আর মিম এসে বলল, আপনি যে আমাদের কি উপকার করলেন, এটার প্রতিদান কি করে দিব আমরা বুঝতে পারছি না। তখন বুড়ো লোকটি বলল, আমায় কিছু দিতে হবে না, তোমরা শুধু আমার একটা এতিমখানা আছে, সেখানে মাঝে মধ্যে সাহায্য করো, এতেই হবে। আমার ছেলেকে হারানোর পর থেকে আমি এই এতিমখানা দিয়েছি। সেখানে থাকা ছেলেদের দেখলে নিজের ছেলের না থাকার কষ্ট ভুলে থাকতে পারি। স্বপ্ন মিম বলল, আচ্ছা ঠিক আছে, আমরা তাই করব। লোকটি ওদের বাড়ি থেকে চলে গেল।
3 মাস পর। আজ আনভিরের 1 বছর পূর্ণ হলো। মিম নিজে হাতে ছেলেকে রান্না করে নানা রকম খাবার খাওয়াচ্ছে, আনভিরের সাথে মজা করছে। এমন সময় স্বপ্ন একটা কেক আর একটা বড় গিফট বক্স হাতে বাসায় ফিরল। মিম দেখে বলল, এটা কি? স্বপ্ন বলল, খুলেই দেখো না। মিম বক্স খুলতেই দেখল একটা বাদামি রঙের টেডি। মিম রাগি চোখে স্বপ্নর দিকে তাকালো। মিমের চাউনি দেখে স্বপ্ন ভয় পেয়ে ঢোক গিলল। মিম চিৎকার করে উঠে বলল, আবার এই টেডি এনেছো? আজ দেখাচ্ছি মজা। এই বলে মিম ওই টেডি দিয়ে স্বপ্নকে মারতে লাগলো। এটা দেখে আনভির খিলখিল করে হাসতে লাগলো। স্বপ্ন মিমের মার থেকে বাঁচতে দৌড়ে বাইরে চলে গেল। মিম দরজার সামনে এসে লাথি দিয়ে টেডি বাইরে ফেলে দিল। তারপর স্বপ্নকে বলল, এই টেডি আনার অপরাধে আজ সারা দিন বাসায় আসা বন্ধ আর খাওয়াও বন্ধ। এটা বলে দরজা দিল বন্ধ করে। স্বপ্ন মনে মনে ভাবতে লাগলো, আজব এই মেয়ে জাতি। টেডি দিতে দেরি হয়েছিল বলে একদিন কথা বলেনি, আর আজ টেডি এনেছি বলে বাড়ি থেকে দিল বের করে। সমস্যা কি, হোটেল আছে, খেয়ে নিব। এই বলে পকেটে হাত দিতেই দেখলো পকেট খালি। মনে হলো রুমে ঢুকে সব টাকা ডয়ারে রেখেছে। এমন একটা দিনে খেলো একটা পাস। অজ্ঞতা বাধ্য হয়ে টেডি হাতে টো টো করে ঘুরতে লাগলো। আজ আমার গল্পের এখানেই সমাপ্তি। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবে। এইরকম আরও গল্প শুনতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।